হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ভালো করেই প্রত্যেকে পড়াশোনা করছো। তো আমরা আপকামিং ওয়ান ডে এক্সামের জন্য বায়োলজির একটা সিরিজ শুরু করেছিলাম। আজকে তার থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করেছিলাম এবং সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা সেল নিয়ে খানিকটা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ সেল থিওরি। ওকে, সেল থিওরি কথার বাংলা অর্থ হচ্ছে কোষ তত্ত্ব। বাংলা অর্থ কি? কোষ তত্ত্ব। বাংলা অর্থ হচ্ছে কোষ তত্ত্ব বা কোষবাদ বলা হচ্ছে। কোষবাদ কি জিনিসটা আমরা পরে জানবো, কিন্তু আগে আমাদেরকে জানতে হবে যে বিষয়টা, এই কোষ তত্ত্বের প্রবক্তা কে। কোষ তত্ত্বের প্রবক্তা কে? সেল থিওরি প্রপোজড বাই, হু প্রপোজড দ্য সেল থিওরি? তো দেখো, প্রবক্তাকে সোয়ান অ্যান্ড স্লেইডেন। সোয়ান অ্যান্ড স্লেইডেন, এইটুকু তোমরা শুধু মনে রাখবে। নামগুলো শুধু যে টার্মের সঙ্গে ছোট করে নামটা মনে রাখলেই চলবে, পুরো নাম তোমার জানার দরকার নেই। পুরো নাম পরীক্ষার খাতায় থাকবে, তোমরা সুন্দর করে বুঝতে পারবে এবং রিকল করতে পারবে, কানেক্ট করতে পারবে। ঠিক আছে? তো এক্ষেত্রে কি হবে? সোয়ান, সোয়ান ও স্লেইডেন। সোয়ান অ্যান্ড স্লেইডেন তারা কি করেছিলেন? এই কোষ তত্ত্ব বা কোষবাদের কথা কিন্তু তারা বলেছিল। কোষবাদটা এবার কি, সেল থিওরি কি? কারণ আমরা জানি, আমি তোমাদের প্রথম ক্লাসেই বলেছিলাম যে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে, যাকে আমরা বলছি কোষ বিভাজন। যেখান থেকে একটা সেল তৈরি হচ্ছে তাকে আমরা বলছি প্যারেন্ট সেল। যেখান থেকে এবং যে সেলগুলো তৈরি হচ্ছে তাকে আমরা বলছি ডটার সেল। প্যারেন্ট সেল অ্যান্ড ডটার সেল। ডটার সেল থেকে ডটার সেল আবার যখন পরিণত হচ্ছে তখন সেটা আবার প্যারেন্ট সেল হচ্ছে, সেখান থেকে আবার ডটার সেল হচ্ছে। এইভাবে কোষ বিভাজন হচ্ছে। একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম করে করে কিন্তু কোষ তৈরি হচ্ছে। এই যে কোষ তৈরি হচ্ছে, প্যারেন্ট সেল থেকে ডটার সেল হয়ে কোষ তৈরি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হচ্ছে। এই থিওরিটাকেই আমরা বলছি সেল থিওরি। কি না, একটা প্যারেন্ট সেল আছে, এটাকে আমরা বলছি প্যারেন্ট সেল। একটা আছে প্যারেন্ট সেল, সেখান থেকে সেল ডিভিশন হচ্ছে কিরকম? এটা একটা ডটার সেল, এটা একটা ডটার, অর্থাৎ একটা সেল থেকে দুটো সেল হচ্ছে। এই যে দুটো সেল, এই দুটো সেলকে আমরা কি বলছি? ডটার সেল। ডটার সেল। এই যে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে সেল ডিভিশনের মধ্য দিয়ে, এটাকেই আমরা বলছি সেল থিওরি। বোঝা গেল? সেল থিওরি এটা প্রপোজ করেছেন কে? সোয়ান অ্যান্ড স্লেইডেন। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কোষ তত্ত্ব কি, লেখো বিস্তারিত নিশ্চিতভাবে পড়বে না। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পড়তে পারে যে সেল থিওরির প্রবক্তাকে, হু প্রপোজড দ্য সেল থিওরি। ওকে, সেক্ষেত্রে তোমরা উত্তর করবে কি? সোয়ান এবং স্লেইডেন। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? আমরা এই কোষবাদের কিছু অংশ বৈশিষ্ট্য হিসেবে বা কিছু ফিচার্স আমরা জানবো। যেমন ধরো, কোষ তত্ত্বে সোয়ান ও স্লেইডেন আরো যে কথাটা বলেছিলেন, আমরা একটা প্যারেন্ট সেল থেকে তো ডটার সেল তৈরি হচ্ছে, সেটা আমাদের হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু কয়েকটা এই যে সেল থিওরির যে বৈশিষ্ট্য, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, বা কোষবাদের যে বৈশিষ্ট্য সেটা থেকে প্রশ্ন আসবে। কিরকম না, প্রত্যেকটা সজীব কোষ বা যে কোনো সজীব অঙ্গ আমরা ধরতে পারি, মানে লিভিং অর্গানিজম আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেলস, আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেলস, এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, কোষবাদ অনুযায়ী সমস্ত সজীব কোষ কি নিয়ে গঠিত? অপশন দিয়ে দিল, তাহলে তোমরা কি লিখবে? এক বা একাধিক সেল। এক বা একাধিক সেল। এক যদি হয় তাহলে ইউনিসেলুলার,
যদি দুটো হয় বাইসেলুলার, যদি তিনটে বা তার বেশি হয় তাহলে তখন তাকে আমরা বলছি মাল্টি সেলুলার কোষ, বহু কোষীয়। ইউনিসেলুলার কথার অর্থ এক কোষীয়, দুটো হলে দ্বিকোষীয়, ত্রিকোষীয় বলা হয় না, দুটোর বেশি যদি হয় তখন আমরা তাকে বলি বহু কোষীয়। বোঝা গেল বিষয়টা? তাহলে এই কোষবাদ অনুযায়ী আমরা কি পেয়েছি? অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেলস। আর বলেছেন কি, দ্য সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ। কোষ বাদে বা সোয়ান স্লেডেন কোষ বাদে আলাদা করে বলেছেন, তাই আমরা কিন্তু কোষের সংজ্ঞাতে পেয়েছিলাম কি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল স্মলেস্ট ইউনিট অফ সেল। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল স্মলেস্ট ইউনিট অফ সেল। বোঝা গেল? তাহলে কোষবাদ থেকে আমরা দুটো বৈশিষ্ট্য মনে রাখবো, দুটো কথা মনে রাখবো, পস্টুলেটস আমরা বলতে পারি। তাহলে এক হচ্ছে আমরা কি বলছি, all living organisms are composed of one or more cells। দু নম্বর কথা আমরা কি জানবো? দু নম্বর আমরা বলবো কি, cell is the smallest unit of life। অর্থাৎ প্রত্যেকটা সজীব অঙ্গ, অর্গানিজম কথার অর্থ অঙ্গ, প্রত্যেকটা সজীব অঙ্গের ক্ষেত্রে বা অর্গানিজমস মানে তোমরা সজীব জীব ধরে নিতে পারো, জীবিত জীব, তারা কি এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। লিভিং অর্গানিজমস কথার অর্থ হচ্ছে জীব দেহ, জীবিত প্রাণী। ঠিক আছে? লিভিং অর্গানিজমস মানে হচ্ছে জীবিত প্রাণী, তারা এককোষীয় হতে পারে, দ্বিকোষী হতে পারে, আবার বহুকোষী হতে পারে। অর্থাৎ ইউনিসেলুলার, বাইসেলুলার, মাল্টিসেলুলার হতে। বোঝা গেল বিষয়টা? এই যে তোমাদেরকে আগেরটাতে দেখালাম পেরেন্ট সেল থেকে ডটার সেল তৈরি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি প্রত্যেকটা সেল তাদের আগে যে সেলটা ছিল সেখান থেকেই তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি অল সেলস অ্যারাইজ অনলি ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। কি বলতে পারি আমরা? অল সেলস অ্যারাইজ from pre-existing cells। আমরা কি বলতে পারি? all cells arise from pre-existing cells। অর্থাৎ যা কিছু সেলের কথা আমরা জানবো সেগুলো আগের কোনো সেল থেকে উৎপত্তি লাভ করেছে, আগের কোনো সেল থেকে উৎপত্তি লাভ করেছে। ওকে, এরপর দেখো তোমরা, আমরা সেল থিওরি থেকে কি জানলাম? অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেলস। তাহলে এখন যদি কোনো জীবদেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত তাকে আমরা কি বলবো? যদি দুটো দিয়ে হয় কিংবা তার বেশি দিয়ে হয় তখন তাকে আমরা কি বলতে পারি? তাহলে সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এখানে এই সেলটাকে কতগুলো এই জীবদেহটাকে কতগুলো সেল আছে তার উপস্থিতিতে আমরা যদি বা সংখ্যার ভিত্তিতে যদি আমরা ডিভাইড করি সেক্ষেত্রে আমরা এখানে দুটো জিনিস পাবো। কি কি দুটো জিনিস? এক হচ্ছে, একটাকে আমরা বলবো ইউনিসেলুলার, একটাকে আমরা কি বলবো? ইউনিসেলুলার। আরেকটাকে আমরা বলবো মাল্টি। আমরা আলাদা করে কিন্তু বাইসেলুলার করছি না, একটা ইউনিসেলুলার এককোষী, আর দুই বা তার বেশি যদি হয় তখন তাকে আমরা বলছি মাল্টি সেলুলার। ওকে, মাল্টি সেলুলার। ওকে, তাহলে এই দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। বোঝা গেল বিষয়টা? তাহলে একটা হচ্ছে কোষের উপস্থিতি বা সংখ্যার ভিত্তিতে আমরা জীবদেহকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে এককোষীয়, আরেকটাকে বলা হচ্ছে বহুকোষীয়। কেমন? তাহলে এটা তোমরা বাংলাটা লিখে নিতে পারো।
এটাকে বলা হচ্ছে এককোষীয়, এটাকে আমরা বলছি বহুকোষীয়। একটা হচ্ছে এককোষীয় এবং বহুকোষীয়। এককোষীয় কথার অর্থ কি? আমরা যদি এখানে বৈশিষ্ট্য হিসেবে লিখি, এককোষীয় মানে সেখানে কোষের সংখ্যা কতগুলো থাকবে? একটি মাত্র কোষ। একটি মাত্র কোষ, ইউনিসেলুলারের ক্ষেত্রে একটি মাত্র কোষ থাকবে। স্যার এরকমও কি প্রাণী আছে কেবলমাত্র একটা মাত্র কোষ দিয়ে তৈরি? আছে। যেমন ধরো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যদি আমরা দেখি সেক্ষেত্রে এককোষীয় হয়। বুঝতে পারলে? ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু এককোষীয় হতে পারে, একটা মাত্র কোষ দিয়েই কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল আমরা বলছি। ব্লু গ্রিন অ্যালগি উদাহরণ হিসেবে আমরা কি পাবো? অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ব্লু গ্রিন অ্যালগি। বাংলাতে কি বলা হয়? নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল এরা কিন্তু বেসিক্যালি এককোষীয় হয়, তাই এদেরকে আমরা বলবো ইউনিসেলুলার। এক কোষ দিয়ে তৈরি হলে তখন তাকে আমরা বলবো ইউনিসেলুলার। এছাড়াও যদি আমরা দেখি, আমরা কি দেখব? উদাহরণ হিসেবে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব প্রোটোজোয়া। এরাও কিন্তু এককোষী হয়, প্রোটোজোয়ার মধ্যে তোমরা যদি দেখো কি হবে? অ্যামিবা। কি হবে? অ্যামিবা। প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম এগুলোকে আমরা কি বলছি? এককোষীয় জীব বলতে পারি আমরা, এককোষীয় প্রোটোজোয়া আমরা বলছি। এছাড়াও তোমরা উদাহরণ লিখতে পারো ইউগ্লিনা এককোষীয় প্রাণী, এককোষীয় জীব হিসাবে তোমরা ধরতে পারো। হ্যাঁ, এছাড়াও তোমরা লিখতে পারো প্লাজমোডিয়াম প্রোটোজোয়া। প্লাজমোডিয়াম কি তৈরি করে? প্লাজমোডিয়াম এর বাহককে মশা, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যদি আমরা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী বলি, বাংলাতে প্রোটোজোয়াকে বলা হচ্ছে আদ্য প্রাণী। ব্যাকটেরিয়াকে আমরা ব্যাকটেরিয়া হিসেবেই জানি, প্রোটোজোয়াকে আমরা কি বাংলাতে কি বলি? আদ্য প্রাণী। প্রোটোজোয়াকে আমরা বলি আদ্য প্রাণী। তাহলে ব্যাকটেরিয়া হিসেবে আমরা গ্রিন অ্যালগি পাচ্ছি, ব্লু গ্রিন অ্যালগি অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। আর কি পাচ্ছি আমরা? প্রোটোজোয়া পাচ্ছি, সেখানে আমরা কি পাবো? অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, দেন প্লাজমোডিয়াম। এগুলো আমরা পাচ্ছি কি এককোষীয় হিসাবে। বোঝা গেল বিষয়টা? তো দেখো এরপর আমরা মাল্টি সেলুলার দেখবো, অর্থাৎ কোনগুলো বহুকোষীয়। তাহলে বহুকোষীয় বলতে এর বৈশিষ্ট্য হিসেবে আমরা কি লিখতে পারি? বৈশিষ্ট্য হিসেবে আমরা লিখতে পারি কি? অনেক কোষ থাকে,
কোষের সংখ্যা কত? অনেকগুলো কোষ থাকতে পারে। সেকেন্ডলি কি, যত উন্নত প্রাণী বা উদ্ভিদ আছে, যত উন্নত প্রাণী বা উদ্ভিদ আছে প্রত্যেকেই কিন্তু মাল্টি সেলুলার। যত উন্নত উদ্ভিদ এবং প্রাণী আছে প্রত্যেকেই হচ্ছে মাল্টি সেলুলার। যেমন অল দ্য প্ল্যান্টস অ্যান্ড অল দ্য অ্যানিমালস, আমরা তাদেরকে বলছি কিন্তু মাল্টি সেলুলার। এখানে দেখো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এই জাতীয় উদাহরণ দিয়েছি, কিন্তু যখন আমরা এখানে উদাহরণ দেবো তখন আমরা বলতে পারি ফাঙ্গাই, বা এক বচনে বলা হয় ফাঙ্গাস। ফাঙ্গাস কথার অর্থ কি? ছত্রাক। ছত্রাক, এই ছত্রাক কিন্তু মাল্টি সেলুলার বা বহুকোষী বলছি আমরা। যেমন ধরো উন্নত উদ্ভিদ দেহের ক্ষেত্রে মাল্টি সেলুলার হয়, সেখানে ব্যতিক্রম হিসেবে বা এই যে ফাঙ্গি বা ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা বলছি মাল্টি সেলুলার, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পড়ে, কারণ সব ফাঙ্গাস কিন্তু মাল্টি সেলুলার নয় বা বহুকোষী নয়। একটা ফাঙ্গাস খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে আসে, সেটা ব্যতিক্রম ধরা হয়, অর্থাৎ ধরা হয় না, ব্যতিক্রম অবশ্যই। কি সেটা? ইস্ট। ইস্ট কিন্তু ইউনিসেলুলার। ইস্ট হচ্ছে ইউনিসেলুলার। তাহলে এক্সেপশন হিসেবে আমি লিখতে পারি ইস্ট। ইস্ট হচ্ছে ইউনিসেলুলার। বোঝা গেল? ইস্ট ইউনিসেলুলার। কেমন? তাহলে এই গেল আমাদের কোষের যে সংখ্যা, সেই কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা জীবদেহকে দুটো ভাগে ভাগ করলাম। কি কি ভাগ করলাম? একটা ইউনিসেলুলার, একটা যার শরীরে একটা কোষ আছে, মাল্টি সেলুলার যার শরীরে অনেক কোষ আছে। এখানে আমরা কি দেখলাম? একটি মাত্র কোষ। উদাহরণ হিসেবে কি পেলাম? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, আর প্রোটোজোয়া আদ্য প্রাণী, অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, এগুলো হচ্ছে ইউনিসেলুলার। মাল্টি সেলুলার অনেকগুলো কোষ থাকবে, উন্নত উদ্ভিদ দেহ, প্রাণী দেহ এবং ফাঙ্গাস বা ছত্রাক, সেখানে আমরা কি পাবো? মাল্টি সেলুলার পাবো, অর্থাৎ তাদের শরীরে কিন্তু অনেকগুলো কোষ আছে। এখানে একটা ব্যতিক্রম যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়, আমাদেরকে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ইস্ট। ইস্ট কিন্তু পরীক্ষাতে বারে বারে আসে, যে এককোষীয় ফাঙ্গাস নিম্নোক্ত কোনটি এককোষীয় ছত্রাক বা এককোষীয় ছত্রাকের উদাহরণ হলো বলে অপশন দিয়ে দিল। তোমরা যদি এটা না জানো এক্সেপশনটা, তাহলে করতে পারো, কারণ তোমরা বেসিক্যালি জানবে হয়তো ছত্রাক বহুকোষী হয়, কিন্তু এক্ষেত্রে তোমরা কি দেখলে? ছত্রাকের মধ্যে এক্সেপশন। ইস্ট কিন্তু একটা ছত্রাক। তোমরা ওই যে পাউরুটি টুটি রেখে দিলে বা কেক টেক রেখে দিলে তার উপর সাদা সাদা যে রোয়া চলে আসে, তাকে আমরা বলছি ইস্ট। তো দেখো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে তো আমরা দেখলাম সেল থিওরি অনুযায়ী এই জিনিসগুলোকে দেখলাম যে সব সজীব দেহ এক অথবা অনেকগুলো কোষ দিয়ে গঠিত হতে পারে। প্রি এক্সিস্টিং সেল থেকেই আরেকটা সেল তৈরি হয়। সেল হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ এ লাইফ। এই তিনটে জিনিস আমরা পড়লাম। কোশ্চেন পড়ে নিম্নোক্ত কোনটি সেল থিওরি মেনে চলে না? সেল থিওরি মেনে চলে না, সেটা কি? ভাইরাস। এ বেটা সেল থিওরি কোনো পরোয়া করে না। ভাইরাস, ভাইরাস এ কি করে? কোন রকম কোন সেল থিওরি ফিওরি ওসব মানে না। বুঝতে পেরেছ? ভাইরাস। তাহলে এখানে কি লিখে রাখবে? সেল থিওরি মেনে চলে না। সেল থিওরি মেনে চলে না। সেল থিওরি মেনে চলে না, তাকে বলা হচ্ছে ভাইরাস।
এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে যে নিম্নোক্ত কোনটি সোয়ান আর স্লেইডেনের দেওয়া কোষ থিওরি বা সেল থিওরি, কোষতত্ত্ব বা কোষবাদ মেনে চলে না, সেক্ষেত্রে উত্তর হবে কি ভাইরাস। বোঝা গেল? কারণ ভাইরাসকে আমরা জীবও বলি না, জড়ও বলি না, আমরা বলি কি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে। যখন কোনো পোষকের দেহে থাকে, কোনো প্রাণীর দেহে থাকে, তখন জীবের মতো আচরণ করে, যখন দেহের বাইরে থাকে তখন জড়ের মতো আচরণ করে। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন, তোমাদেরকে ডিজিজে আমি পড়াবো। ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়। বোঝা গেল বিষয়টা? আর এই যে ভাইরাস আমি ডিজিজে তোমাদেরকে পড়াবো, ইট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। তোমরা লিখে রাখতে পারো, এটা লিখতে পারো এই ভাইরাসের ক্ষেত্রে, ইট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক between living and non-living। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? যাদের শরীরে কোষই থাকে না, শুধুমাত্র প্রোটিনস আর নিউক্লিক অ্যাসিড থাকে, তাদেরকে আমরা বলি অ্যাসেলুলার বা অকোষীয়। এখান থেকে খুব একটা বিশেষ কোশ্চেন আসে না। তাদের যে শরীর শুধুমাত্র প্রোটিন বা এটাকে আমরা সেল থিওরি মেনে চলে, এটাকেই আমরা যদি ধরি উদাহরণ হিসেবে, এটাকে আমরা কি বলবো অ্যাসেলুলার, একে বলা হয় অ্যাসেলুলার। এদের শরীরে কি থাকে? কোষের বদলে থাকে কি প্রোটিন থাকে, প্লাস কি থাকে নিউক্লিক অ্যাসিড। প্রোটিন থাকে আর নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড হিসেবে আমরা যদি দেখি তাহলে আইদার ডিএনএ থাকতে পারে আর আরএনএ থাকতে পারে। বুঝে গেল? আইদার ডিএনএ আর আরএনএ কি হিসেবে থাকবে? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড হিসেবে। এদেরকে কি বলা হয়? কোষ যেহেতু থাকে না তাই অ্যাসেলুলার, তাহলে ভাইরাস ইজ অ্যান অ্যাসেলুলার। বোঝা গেল? সেখানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ওকে, নেক্সট দেখো। তো এখন আমরা একটা বিজ্ঞানীর কথা জানবো। বিজ্ঞানীর নাম হচ্ছে রুডলফ ভারকো বা ভারচো বা ভারকো বলতে পারো তোমরা, নামটা এরকম। রুডলফ ভারকো, রুডলফ ভারকো। এই ভদ্রলোক যখন ওনার বয়স এজ যখন 34, সাল হচ্ছে 1855, 1885 সালে তিনি একটা বই পাবলিশ করেছিলেন। বইটার নাম হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা। কি? ওমনিস সেলুলা ই সেলুলা। এটা ঠিক বই বলবো না, একটা থিওরি, একটা মতবাদ দিয়েছি। এই মতবাদটার বাংলা করলে এরকম হয়, প্রতিটা কোষ অন্য একটা কোষ থেকে সৃষ্টি। কোষ বাদেও কিন্তু আমরা পড়েছি, সেখানে সোয়ান অ্যান্ড স্লেইডেন বলেছিলেন কি যে কোনো একটা সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকেই উৎপত্তি হচ্ছে। আগে যদি ওই হাঁস আগে না মুরগি আগে, ডিম আগে, এরকম ব্যাপারটা, মুরগি আগে না ডিম আগে, হাঁস আগে না ডিম আগে, সেই রকম ব্যাপারটা আর কি। প্রি এক্সিস্টিং সেল যদি হয়, সেখান থেকে আবার সেল তৈরি হচ্ছে, এটা যদি ঠিক হয়, তাহলে প্রি এক্সিস্টিং সেলটা কোথা থেকে তৈরি হয়েছে, সেটা তার আগে বা কোথা থেকে তৈরি হয়েছে, কোথা থেকে, সেটা আমাদের কন্ট্রোভার্সিয়াল বিষয়, সেটা আমাদের জেনে লাভ নেই। আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে ইনারা যেটা বলেছেন সেগুলো তো আমরা পড়বো। আমরা মহান বিজ্ঞানী যখন হব তখন আমাদের মতবাদ দেবো, যে আগে কোষ কোথায় ছিল খুঁজে বের করে দেখাতে হবে, সেটা আলাদা ব্যাপার। তাই ইনারা কেউ এখন বেঁচে নেই যে আমরা গিয়ে জিজ্ঞেস করব যে আগে মুরগি না আগে ডিম, সেই সকল কন্ট্রোভার্সি থাক। এখানে কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে, পড়তে হবে, আমাদের বাধ্যবাধকতা। সেল থিওরিতে আমরা দেখেছি
যে কোনো একটা সেল প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়। এই ভদ্রলোক অর্থাৎ রুডল্ফ ভার্কো তিনি কি বললেন, ওমনিস সেলুলা ই সেলুলা। কথাটার অর্থ হচ্ছে এরকম যে কোনো একটা সেল, কোনো একটা কোষ অন্য একটা কোষ থেকেই তৈরি হচ্ছে, অন্য কোনোভাবে কোষকে তৈরি করতে আমরা পারবো না। কোনো একটা সেল তৈরি হতে গেলে প্রি এক্সিস্টিং বা অন্য কোনো একটা সেল থেকে তৈরি হতে হবে। মানে ওয়ান সেল ইজ স্টেমস ফ্রম এ অ্যানাদার সেল। বোঝা গেল? তো দেখো এই যে কথাটা আছে, এই কথাটাকে যদি আমরা ভাঙি, এই যে ওমনিস কথাটা এসছে, ওমনিস এটাকে আমরা, এটার মিনিং হচ্ছে অরিজিন, এটার মিনিং হচ্ছে অরিজিন বা উৎপত্তি। সেলুলা মানে সেল, তাহলে এটাই অরিজিন অফ সেল। ই এটার অর্থ হচ্ছে ফ্রম, সেলুলা মানে হচ্ছে সেল, প্যারেন্ট সেল বা অন্য সেল, অ্যানাদার সেল। ওমনিস সেলুলা ই সেলুলা এটার অর্থ হচ্ছে অরিজিন অফ সেল ফ্রম অ্যানাদার সেল। বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু পরীক্ষায় এসেছে। ওমনিস সেলুলা ই সেলুলা এই মতবাদটা কে দিয়েছে? উত্তর হবে কিন্তু রুডল্ফ ভার্কো। রুডল্ফ ভার্কো। সাল পড়ে না, সাল তোমরা মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। 34 বছর বয়সে তিনি কিন্তু 1855 খ্রিস্টাব্দে এটা দিয়েছিলেন। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো, তো এরপরে আরো একজন বিজ্ঞানীর কথা আমরা জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা তার নাম শুনেছ, নামটা আমি লিখে দিচ্ছি। দেখো, লোকের নাম হচ্ছে লুই লুই পাস্তুর। নামটা শুনেছ কি কেউ? নামটা কি কেউ শুনেছ? লুই পাস্তুরের নাম। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। ওকে, চলো, এই লুই পাস্তুর তিনি একটা থিওরি প্রপোজ করেছিলেন, যে থিওরিটিকে আমরা বলছি জার্ম থিওরি। কি থিওরি দিয়েছিলেন লুই পাস্তুর? তাকে আমরা বলছি জার্ম থিওরি। তাকে আমরা বলছি জার্ম থিওরি, অর্থাৎ জীবাণু সংক্রান্ত একটা মতামত তিনি দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? অ্যাকচুয়ালি তিনি যখন র্যাবিস ভ্যাকসিন আবিষ্কার করেন কিংবা কলেরা ভ্যাকসিন আবিষ্কার করেন, যেগুলো তৎকালীন সময়ে বিরাট সাড়া ফেলে দিয়েছিল। কারণ আমরা জানি যে ওয়াইল্ড অ্যানিম্যালস, বন্য পশু বা যদি বাড়িতে পালিত কোনো কুকুর, বিড়াল, তারা যদি কামড়ায় বা আঁচড়ায়, বর্তমানে বানর কামড়ের প্রচুর কেস হসপিটালে আসছে। হনুমান কামড়, বানর কামড়, বাদুড় কামড়ে দিয়েছে, এরকম ব্যাপার। তো সেখানে কি হচ্ছে, র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে হসপিটালে। এই যে র্যাবিস ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছেন, সেগুলো কিন্তু বিরাট বড় একটা জীববিজ্ঞানে একটা বিরাট বড় অবদান হিসেবে কিন্তু পরিচিত। তো তার যে থিওরি, তিনি যে থিওরি প্রপোজ করেছিলেন, সেখানে এটাকে বলা হচ্ছে জার্ম থিওরি। বুঝে গেলে বিষয়টা? জার্ম থিওরি অফ ডিজিজেস তোমরা বলতে পারো। তিনি যেগুলো আবিষ্কার করেছিলেন মেনলি কি, র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন অর্থাৎ জলাতঙ্ক রোগের টিকা। আর আবিষ্কার করেছিলেন কলেরা ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন। এই কলেরা ভ্যাকসিনও কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। এই যে র্যাবিস ভ্যাকসিন যেটার কথা তোমাদেরকে আমি বললাম, সেটা কিন্তু অনেকের বাড়িতে যাদের কুকুর বিড়াল পুষে রেখেছ, আমাদের বাড়িতেও আছে। তো এই কুকুর বিড়ালকে আমরা কিন্তু ভ্যাকসিন করে রাখি। অনেকেই আমরা ভাবি যে কুকুর বিড়ালকে তো ভ্যাকসিন করা আছে, তাই আঁচড়াক বা কামড়াক তাতে কিছু হবে না হয়তো বা। সম্পূর্ণ ভুল ধারণা। প্রিকশনস হিসেবে আমরা অবশ্যই কুকুরকেও ভ্যাকসিন দেব, বিড়ালকেও ভ্যাকসিন দেব এবং সঠিক সময়ে সময়ে ভ্যাকসিন দেব। তবুও বাই চান্স যদি আমাদেরকে কুকুর বিড়াল যদি কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, আমরা কিন্তু অবশ্যই সরকারি হাসপাতালে গিয়েই এই র্যাবিস ভ্যাকসিনটা কিন্তু নেব। 4টে 5টা ডোজ দেওয়া হয় একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে।
সেটা কিন্তু আমরা অবশ্যই নেব। নাহলে কিন্তু এই র্যাবিস ভ্যাকসিন যদি একবার ইফেক্ট করে, সে মানুষকে কিন্তু আর বাঁচানো কোনোদিনও সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এই র্যাবিস ভ্যাকসিনের কারণে যদি কাউকে কুকুর কামড়ায়, সে কিন্তু যদি তাকে র্যাবিস অ্যাটাক করে বা এই ভাইরাস যদি অ্যাটাক করে, সে কিন্তু শেষ মৃত্যুর আগে পর্যন্ত কষ্ট তো ভীষণ পাবে, কুকুরের মতো হয়ে যাবে, তার শরীরের মধ্যে একটা সেরকম ভাব তৈরি হয়ে যাবে, মুখ থেকে লালা পড়বে, হ্যাঁ, কুকুরের মতো গর্জন করবে, ভয়ঙ্কর একটা ভাইরাস। তো সবাইকে বলবো খুব সাবধান, যারা বাড়িতে কুকুর পোষো, বিড়াল পোষো, সবাই পুষবে, কিন্তু প্রতি মুহূর্তে যখনই কামড়ে দেবে বা আঁচড়ে দেবে, ডিলে না করে যত শীঘ্র সম্ভব গিয়ে কিন্তু ভ্যাকসিন অবশ্যই নেবে তোমরা, বুঝতে পেরেছো? এখানে এই 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 র্যাবিস যদি হয়, বাঁচার কোনো রকম কোনো উপায় নেই, কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয়নি বাঁচিয়ে ফেলবে, কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারি। লুই পাস্তুর তিনি যেটা আবিষ্কার করেছিলেন ভ্যাকসিন, অর্থাৎ কামড়ে দিয়েছে বা জলাতঙ্ক রোগ আছে এরকম যদি কুকুর কামড়েও দিয়ে, যত তাড়াতাড়ি যেই ভ্যাকসিনটা লাগানো যাবে ওই ভাইরাসটা কিন্তু শরীরকে আর অ্যাটাক করতে পারে না। অ্যাকচুয়ালি র্যাবিস কি করে, আমাদের এই যে নার্ভাস সিস্টেম, ব্রেনটাকে পুরো ড্যামেজ করে দেয়, ফলে কি হয়, মানুষটা মারা যায় আর দিক বিদিক শূন্য হয়ে যায়, এবং তার আর বেশ কিছু প্রভাব আছে সেগুলোও পড়ে। কিন্তু আমরা যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট করি, সঠিক সময়ে যদি এই টিকাটাকে নিয়ে নিই, ফলে কি হবে, আমাদের শরীরে কিন্তু ওই ভাইরাসটা আর কিন্তু তার প্রভাব বিস্তার করতে পারবে না। এই র্যাবিসও কিন্তু ওই মানে ভাইরাস থেকেই বানানো, এই ভ্যাকসিন, প্রত্যেকটা ভ্যাকসিনই নিশ্চয় ওই ভাইরাস থেকেই বানানো হয়, তোমরা জানো। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমরা অবশ্যই নেবে, কেউ ডিলে করবে না। তাহলে দেখো কত উপকারী একটা ভ্যাকসিন আবিষ্কার করেছেন তিনি। তার সঙ্গে কলেরা ভ্যাকসিনও তিনি আবিষ্কার করেছেন। আমাদের যে কলেরা হয়, জলবাহিত রোগ যেটাকে আমরা বলছি কলেরা, তারও ভ্যাকসিন কিন্তু তিনি আবিষ্কার করেছেন, তাই না? তো দেখো এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে বিশেষ করে, সেই জন্য ইনাকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি। ইনাকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি, অর্থাৎ ব্যাকটেরিয় বিজ্ঞান বা ব্যাকটেরিয়া ঘটিত বিজ্ঞান, ব্যাকটেরিয়া ঘটিত বিদ্যা, তার জনককে আমাদের লুই পাস্তুর। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুব খুব, এটা এবং এটা, ঠিক আছে? জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেছে? লুই পাস্তুর, সেটা তো কোশ্চেন হতেই পারে। ফাদার অফ ব্যাকটেরিওলজি কাকে বলা হচ্ছে? লুই পাস্তুরকে। বোঝা গেল? এইখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, নোট করে রাখতে পারো নোট দিয়ে। এখানে বলেছে ফাদার অফ ব্যাকটেরিওলজি, পড়ে গেছো ফাদার অফ ব্যাকটেরিওলজি, কিন্তু পড়েছে দেখা যাবে ফাদার অফ মডার্ন ব্যাকটেরিওলজি। অপশানে আছে লুই পাস্তুর, ধাড় করে লুই পাস্তুর করে দিয়ে এসছো, দিয়ে এসে বলছে 100টায় 95টা ঠিক করে দিয়ে এসছে, মেরে দিয়ে এসছে আর কি। এসে যখন উত্তর দেখলে, অ্যান্সার কি মিলালে, তখন ভুলের পর ভুল, ভুলের পর ভুল। তো মনে রাখবে ফাদার অফ মডার্ন ব্যাকটেরিওলজি, কে বলো তো? ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট কচ। রবার্ট কচ, তাকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন ব্যাকটেরিওলজি। মডার্ন ব্যাকটেরিওলজির জনক বলা হচ্ছে কাকে? রবার্ট কচকে। ঠিক আছে, দেখে আনসার করবে, কেউ ধাড়াধাড় করে মেরে দিয়ে আসবে না। মডার্ন একটা হচ্ছে শুধু ব্যাকটেরিওলজি, আর একটা হচ্ছে মডার্ন ব্যাকটেরিওলজি। দেখে একটু আনসার করে আসবে, এসে যেন ওএমআর আনসার কি চেক করার পরে যেটা ক্যালকুলেট করবে, রেজাল্ট বেরোবে যেন তাই হয়। অনেকে এই ভুলগুলো, অনেকে নয়, আমিও ভুল করতাম। তো ফাদার অফ ব্যাকটেরিওলজি, দেন ফাদার অফ মডার্ন ব্যাকটেরিওলজি, দুটো কিন্তু আলাদা। ফাদার অফ ব্যাকটেরিওলজি দ্যাট ইজ লুই পাস্তুর, আর যদি মডার্ন ব্যাকটেরিওলজি বলে তাহলে আমরা কি লিখবো? রবার্ট কচ। ওকে, চলো নেক্সট। তো দেখো আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করলাম একটু দেখে নাও। প্রথমে আমরা যেটা আলোচনা করলাম দ্যাট ইজ সেল থিওরি, প্রপোজ করেছে কে? সোয়ান এবং স্লেইডেন, যাকে কোষ তত্ত্ব আমরা বলছি। কোষ তত্ত্বের ক্ষেত্রে আমি কি বললাম? কোষ তত্ত্ব মানে হচ্ছে যে
পেরেন্ট সেল থেকে বা কোনো একটা জনিত্রী কোষ থেকে কি হবে, ডটার সেল তৈরি হবে, অপত্য কোষ সৃষ্টি হবে। সেটা কি আমরা বলছি সেল থিওরি। কে প্রপোজ করেছেন? সোয়ান এবং স্লেইডেন। নেক্সট আমরা সেল থিওরির যে পস্টুলেটস গুলো আছে, সেল থিওরিতে যেটা বলেছেন সোয়ান ও স্লেইডেন, সেটা আমরা পড়েছি। সেটা কি না, অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেল। প্রত্যেকটা জীবদেহ এক বা একের বেশি কোষ নিয়ে গঠিত। যদি একটা হয় ইউনিসেলুলার, যদি তার থেকে বেশি হয় মাল্টিসেলুলার। সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ সেল। আমরা প্রথম ক্লাসে, আমরা প্রথম নয় সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি, কোষ চ্যাপ্টারে আমরা পড়েছি কি না, কোষকে আমরা বলছি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ সেল। দ্যাট ইজ কোন জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। ঠিক আছে, সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। কোন সেল তৈরি যে হচ্ছে, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে বা বুঝে নিতে হবে এটা আগে কোনো সেল ছিল, তাই নতুন সেল এসছে। বা এখন আমরা যে সেল পাচ্ছি নিশ্চয়ই আগে সেটা সেল ছিল। ঠিক আছে, সেখান থেকে তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের টোটাল, এটাকেই আমরা বলছি সেল থিওরি। সেল থিওরি, ঠিক আছে। নেক্সট আমরা কি করলাম, ওই যে সেল থিওরি অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করলাম জীব জগৎকে। এটা পুরো জীব জগৎকে, কোষ কতগুলো আছে তার উপর ডিপেন্ড করে, অ্যাকর্ডিং টু সেল থিওরি, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু সোয়ান অ্যান্ড স্লেইডেন। একটাকে বলছি ইউনিসেলুলার, একটা মাল্টিসেলুলার। এককোষীয়, বহুকোষী, একটা মাত্র কোষ আছে, অনেক কোষ আছে। এখানে আমরা কি পেয়েছিলাম, ব্যাকটেরিয়া পেয়েছিলাম, ব্লু গ্রিন অ্যালগি পেয়েছিলাম, নীলাভ সবুজ শৈবাল পেয়েছিলাম, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী পেয়েছিলাম। সেখানে আমরা পেয়েছিলাম অ্যামিবা, প্যারামেশিয়াম, ইউগ্লিনিয়ান, প্লাজমোডিয়াম, এই ধরনের উদাহরণ আমরা পেয়েছিলাম। আমরা এর পরে পেয়েছিলাম কি, বহুকোষীয়র ক্ষেত্রে সেখানে সব ধরনের উন্নত জীবদেহ এবং প্রাণীদেহ, এবং সেখানে ছত্রাক আমরা পেয়েছিলাম। ব্যতিক্রম হিসাবে ইস্ট পেয়েছিলাম, যেটা এককোষীয়, বহুকোষীয় নয়। তো এটা আমাদের মনে রাখতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা পেয়েছিলাম ভাইরাস, যেটা হচ্ছে অকোষীয় বা অ্যাসেলুলার বলা হচ্ছে। ভাইরাস কিন্তু সেল থিওরি মেনটেন করে না। এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, যে নিম্নোক্ত কোনটি অকোষীয় বা অ্যাসেলুলার। কি বলা হচ্ছে? অ্যাসেলুলার, অর্থাৎ অ্যাসেলুলার কথার অর্থ হচ্ছে অকোষীয়। কি বলবো আমরা? অকোষীয়। অকোষীয়, কোনো কোষ নেই। কোষের বদলে কি থাকে না, প্রোটিনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড থাকে। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড কি আমরা জানবো পরের ক্লাসে। ডিএনএ এবং আরএনএ, এই দুটো অংশ থাকতে পারে। হ্যাঁ, সেটাকে আমরা বলছি অ্যাসেলুলার, অ্যান্ড ইট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। অর্থাৎ লিভিং মানে হচ্ছে জীব, আর নন লিভিং মানে হচ্ছে জড়। অর্থাৎ জীব এবং জড়ের মধ্যে সংযোগকারী একটা বস্তু আমরা বলতে পারি, কানেক্টিং লিঙ্ক, সংযোগ স্থাপনকারী একটা বা সংযোগ তৈরি করা লিঙ্ক। বোঝা গেল বিষয়টা? জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে আমরা বলতে পারি একে। নেক্সট আমরা কি দেখলাম, রুডল্ফ ভার্কো, এনার কথা আমরা জানলাম। ইনি কি করেছিলেন না, ইনি বলেছিলেন ওমনি সেলুলা ই সেলুলা, একটা কথা যেখান থেকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে অরিজিন অফ এ সেল ইজ ফ্রম অ্যানাদার সেল। ওকে, নেক্সট আমরা কি দেখলাম, লুই পাস্তুরের কথা আমরা জানলাম। লুই পাস্তুর তিনি কি করেছেন, জার্ম থিওরি দিয়েছেন, র্যাবিজ ভ্যাকসিন আবিষ্কার করেছেন এবং কলেরা ভ্যাকসিন আবিষ্কার করেছেন। তাকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি। দেন এখানে আমরা বললাম ফাদার অফ মডার্ন ব্যাকটেরিওলজি, আধুনিক ব্যাকটেরিয় বিদ্যার জনককে, তাকে আমরা বলছি রবার্ট কচ। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আমরা ছোট ছোট করে এগোবো, আস্তে আস্তে করে এগোবো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। যদি ক্লাসগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এবং যারা নতুন ক্লাসে জয়েন করেছো বা নতুন ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং এই ধরনের ক্লাস পেতে, গুরুত্বপূর্ণ ক্লাস পেতে তোমরা কি করবে, পাশ দেখা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে দিও, নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা কিন্তু সেখান থেকে ক্লাসগুলো সুন্দরভাবে করে নিতে পারবে। ওকে, তো সবাই ভালো থাকবে। বাই, জয় হিন্দ।